অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি। অ্যানিমিয়া তোমরা সবাই জানো যে যখন কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দিক দিয়ে হিমোগ্লোবিনের মাত্রাটা এজ সেক্স অনুযায়ী যে নর্মাল লেভেল তার থেকে নিচে থাকে সেটাকে আমরা অ্যানিমিয়া বলি। তাহলে কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি হতে পারে, কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি হতে পারে অফ হিমোগ্লোবিন, হ্যাঁ, যে কিনা অক্সিজেন ক্যারি করে আমাদের সেন্টার থেকে, মানে হার্ট থেকে পেরিফেরিতে অক্সিজেন ক্যারি করাই হিমোগ্লোবিনের কাজ। তাহলে সেই হিমোগ্লোবিনের যখন কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি হয় অ্যাকর্ডিং টু দ্য এজ অ্যান্ড সেক্স, সেটাকে আমরা বলি অ্যানিমিয়া। তো প্রেগন্যান্সিতে অ্যানিমিয়া একটা কমন কন্ডিশন আমাদের দেশের জন্য। এই এই ক্ষেত্রে অ্যানিমিয়া দুই ধরনের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বলতে আমরা যেটা বুঝি যে প্রেগন্যান্সিতে হিমোডাইলিউশন হয়, হিমোগ্লোবিনের পরিমাণ এবং প্লাজমা দুটাই বাড়ে কিন্তু প্রেগন্যান্সিতে। একটা ওমেনের প্রি প্রেগনেন্ট কন্ডিশনে হিমোগ্লোবিন যা থাকে সেখানে সলিড পোর্শন এবং লিকুইড পোর্শন, সলিড হচ্ছে হিমোগ্লোবিন আর লিকুইড হচ্ছে প্লাজমা, দুটোই বাড়ে। কিন্তু হিমোগ্লোবিন বাড়ে তোমার 7 to 8%, আর প্লাজমা বাড়ছে 30 থেকে 40%। ফলে কি হচ্ছে, কম্পারেটিভলি হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাচ্ছে ডিউ টু হিমোডাইলিউশন। এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া। যে তার হয়তো 11 ছিল, আমরা জানি 11.5 থেকে 15 পর্যন্ত একজন ওমেনের নর্মাল। 11.5 থেকে 15 গ্রাম পার ডিএল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন একজন ওমেনের জন্য নর্মাল। এখন এটা কমে যেতে পারে ডিউ টু হিমোডাইলিউশন 1 to 2 গ্রাম। একটা একদম প্রথমে প্রেগনেন্ট অবস্থায় যা ছিল, শেষে একটা ট্রাউমা প্রেগনেন্সিতে এসে দেখা গেল যে 1 to 2 গ্রাম পার ডিএল এটা কমে যেতে পারে। সুতরাং এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল জন্ডিস ডিউ টু হিমোডাইলিউশন। যখনই তাহলে 11 গ্রাম পার ডিএল এর নিচে আসবে ফার্স্ট ট্রাইমেস্টারে, অথবা 10.5 গ্রাম পার ডিএল এর নিচে আসবে সেকেন্ড ট্রাইমেস্টারে এবং থার্ড ট্রাইমেস্টারে, তখন আমরা এটাকে বলবো যে অ্যানিমিয়া। তাহলে কি কি কারণে অ্যানিমিয়া হতে পারে? একটা হচ্ছে তোমার র মেটেরিয়ালস যখন থাকবে না, যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এগুলোর যখন ডেফিসিয়েন্সি হবে তখন আমরা বলবো যে এগুলো হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12। তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য কিরকম অ্যানিমিয়া হবে তোমরা প্যাথোলজিতে পড়েছো, হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আর ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য হবে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এছাড়া যখন কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি হবে তাকে আমরা বলি হিমোগ্লোবিনোপ্যাথি। যেমন উম, যেমন হিমোগ্লোবিন ই ডিজিজ, বিটা থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো যে হিমোগ্লোবিনের কোয়ালিটেটিভ অল্টারেশনের জন্য সেখানে অ্যানিমিয়া হচ্ছে। কারণ একটা হিমোগ্লোবিন এ যেটা আমরা নর্মাল মানুষদের থাকে, তাদের লাইফ স্প্যান হচ্ছে 3 মান্থ। সেই ক্ষেত্রে হিমোগ্লোবিন ই, সিকেল সেল, হিমোগ্লোবিন থ্যালাসেমিক, যেসব আলফা এবং বিটা হিমোগ্লোবিন, তাদের লাইফ স্প্যানটা কমে যায়। 80 ডেজ, 60 ডেজ এরকম হয়ে যায়, 120 ডেজ ইনস্টেড অফ 120 ডেজ। ফলে কি হচ্ছে, যে পরিমাণে প্রোডাকশন হচ্ছে তার থেকে বেশি বেশি সেল মরে যাচ্ছে, হিমোগ্লোবিন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সুতরাং যখন স্ট্রেসফুল কন্ডিশন আসে, কারণ প্রেগন্যান্সি একটা স্ট্রেসফুল কন্ডিশন, এমনি হয়তো তারা ভালোই থাকে, কিন্তু এই ধরনের স্ট্রেসফুল কন্ডিশনে তারা তখন কোপ করতে পারে না, যে সময় তাদের হিমোগ্লোবিনের ডিমান্ডটা বেশি থাকে। তাহলে হিমোগ্লোবিনোপ্যাথিতে কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন হয়, তাদের লাইফ স্প্যানটা কম থাকে। ফলে যখন ডিমান্ড বেশি থাকে সেই ধরনের সিচুয়েশন গুলোতে এদের অ্যানিমিয়ার যে ক্লিনিক্যাল সিমটম সেটা ডেভেলপ করে। আরেকটা হচ্ছে যে বোন ম্যারোই প্রোডাকশন করতে পারছে না। তাহলে একটা হচ্ছে তোমার র মেটেরিয়ালস নাই, সেজন্য আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, প্রোটিন, এগুলো ডেফিসিয়েন্সিতে হবে। আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি, হচ্ছে যেমন হিমোগ্লোবিনোপ্যাথি গুলো। আরেকটা হচ্ছে যে তোমার যেখানে কারখানাই বন্ধ, সেটা হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারোতে যখন কোনো ডিজিজ কন্ডিশন হয় যার কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়,
সেই সময়গুলোতে দেখা যাচ্ছে যে তাদের যেহেতু অ্যাজ এ হোল ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট সবগুলোরই ডেফিসিয়েন্সি থাকে, তখন হচ্ছে অ্যানিমিয়া ডেভেলপ করে। এছাড়াও কিছু কিছু ডিজিজ কন্ডিশনে অ্যানিমিয়া হয়, কি সেগুলি? আমরা জানি যে ক্রনিক ডিজিজ, ক্রনিক রেনাল ডিজিজ, তারপরে রিকারেন্ট ইউটিআই, লিউকেমিয়া, থাইরয়েড ডিসঅর্ডার, তারপরে আমাদের দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট হেলমিনথিয়াসিস, এইসব কন্ডিশন গুলোতেও অ্যানিমিয়া ডেভেলপ করে। তাহলে অ্যানিমিয়া ফর ক্রনিক ডিজিজ। এখন প্রেগন্যান্সিতে রিকোয়ারমেন্ট কেমন আয়রনের? প্রেগন্যান্সি রিকোয়ার্স অ্যান আয়রন ইনটেক অ্যারাউন্ড 2.5 মিলিগ্রাম পার ডে। আর রেঞ্জে যদি আমরা বলতে চাই যে 3 থেকে 7.5 মিলিগ্রাম পার ডে রিকোয়ার লাগতে পারে থার্ড ট্রাইমেস্টারে, কারণ থার্ড ট্রাইমেস্টারে তার চাহিদা কিন্তু সবচেয়ে বেশি থাকে দেন ফার্স্ট ট্রাইমেস্টার। তাহলে আমরা যদি অ্যাভারেজ বলি 2.5 মিলিগ্রাম পার ডে লাগবে, কিন্তু শেষের দিকে এটা ডিমান্ড বাড়তে বাড়তে 3 থেকে 7.5 মিলিগ্রাম পার ডে লাগতে পারে। এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাই প্রেগনেন্সিতে ভেরি কমন। এই জন্য আমরা আজকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি বলবো। তারপরেও আমরা একটু বলবো যে যেই সব ডায়েটে ফলিক অ্যাসিড 250 মাইক্রোগ্রাম পার ডে কম থাকে, তাদের এই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে পরে। আর এই প্রেগনেন্সিতে এই ডিমান্ডটা হাই হয়ে হয়ে যায় 400 মাইক্রোগ্রাম পার ডে প্রেগনেন্সি পিরিয়ডে। তাহলে একটা নর্মাল ওমেনের রিকোয়ারমেন্ট লাগছে 250 মাইক্রোগ্রাম পার ডে ফলিক অ্যাসিডের, আর প্রেগনেন্সিতে লাগছে 400 মাইক্রোগ্রাম পার ডে। সুতরাং এই যে ইনক্রিজ ডিমান্ডটা যদি মিট আপ না হয়, তখন ফলিক অ্যাসিডের জন্য ফোলেট ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তার মানে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আর ভিটামিন B12 সাধারণত বডিতেই স্টোর থাকে, 3 মিলিগ্রাম অফ ভিটামিন B12 বডিতেই থাকে। কিন্তু যখন আহ, এবং সাধারণত অনলি সোর্স অফ ভিটামিন B12 হচ্ছে অ্যানিমেল ফুড স্টাফস, এবং ভেজিটেরিয়ানস যারা তাদের কিন্তু সেজন্য এই ভিটামিন B12 ডেফিসিয়েন্সিটা বেশি হয়। তা ইফেক্টস অফ হিমাটিনিক ডেফিসিয়েন্সি, তাহলে কি হবে? তাহলে সাইন সিমটমস গুলো ডেভেলপ করবে বেশি বেশি, যেমন টায়ার্ডনেস, তারপরে আনডিউ উইকনেস। এছাড়া বেবিদের সাধারণত যদি ফলিক অ্যাসিড এবং B12 ডেফিসিয়েন্সি হয়, তাদের নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। তাহলে আমরা একটা অ্যানিমিয়া কিভাবে ডায়াগনোসিস করব? সাধারণত আমরা যদি MCV দেখি, তাহলে আমরা যদি সিমটম বলি যে মায়ের কি কি থাকবে, সিমটমের মধ্যে থাকবে যে তার টায়ার্ডনেস থাকবে, আনএক্সপ্লেইন উইকনেস থাকবে। এবং আমি যদি এক্সামিন করি, আমরা জানি যে অ্যানিমিয়া কোথায় কোথায় আমরা দেখবো, লোয়ার প্যালপেব্রাল ফিশার, সেটা পেল হবে। তারপরে টাঙে দেখবো, সেটা পেল হবে এবং ফ্ল্যাট হবে টাং। আমরা যদি পামে দেখি, তাহলে আমাদের এখানে কি পাবো আমরা, প্যালোর হবে। এবং আমরা যদি নেইলে দেখি, সেখানে ক্যাপিলারি রিফিল বলে একটা কথা আছে, তোমরা যখন ক্লিনিক্যালি কোনো পেশেন্ট দেখবা, যে ক্যাপিলারি রিফিলটা ডিলেট হবে। নেইলে আরো কিছু চেঞ্জ আসে, যেমন ব্রিটল হয়ে যাবে নেইল, নেইল ফ্ল্যাট হয়ে যাবে, অনেক সময় কনকেভিটি ডেভেলপ করে, এটাকে বলা হয় লিউকো, সাদা হয়ে যাবে, লিউকোনাইকিয়া বলে, ঠিক আছে, কয়লোনাইকিয়া বলে। আর অনেক সময় এই যে কনকেভিটি ডেভেলপ করে। তাহলে সিমটম গেল, অ্যানিমিয়ার জন্য সাইন গেল। আর আমরা যদি এখন ইনভেস্টিগেশন করি, তাহলে আমরা কি কি পাবো? হিমোগ্লোবিন, আরবিসি কাউন্ট কম থাকবে। হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি করি, তাহলে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা কম থাকবে, লেস দ্যান 10.5 গ্রাম পার ডিএল থাকবে। আমরা যদি এই যে ইন্ডিসেস গুলা করি, যেমন মিন কর্পাসকুলার ভলিউম, MCV,
এই এমসিভিটা হিমোডাইলিউশনের জন্য প্রেগনেন্সিতে কমে যাবে। এবং এখানে এটা একটা সেটা এই প্রেগনেন্সির জন্য এই এই মার্কারটা খুব একটা রিলায়েবল না, কারণ আমরা জানি যে হিমোগ্লোবিন হিমোডাইলিউশনের জন্য ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হচ্ছে, সেই কারণেই কিন্তু মিন কর্পাসকুলার যে ভলিউম সেটা প্রেগনেন্সিতে কমে যাবে। এখন আমরা আজকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাই বেশি বলবো। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য আমরা আরো কিছু করতে পারি। কি সেটা? সেটা হচ্ছে সেরাম আয়রন লেভেল দেখতে পারি। আরেকটা দেখতে পারি টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, সেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন করে বলি TIBC। আরেকটা আমরা করতে পারি যে ফেরিটিন লেভেল। তোমরা জানো যে ফেরিটিন একটা প্রোটিন, একটা টেম্পোরারি ক্যারিয়ার ফর এই আয়রন। স্টমাক থেকে আয়রন ফেরিটিন হিসাবে অ্যাবজর্ব হয়ে সেটা একটা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে ব্লাড দিয়ে সে বিভিন্ন স্টোরেজ সাইটে চলে যায়। সেই জন্য যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে তখন ফেরিটিন লেভেলটা কম থাকবে। তাহলে আমরা সেরাম আয়রন লেভেলটা দেখব, সেরাম ফেরিটিন লেভেলটা দেখব, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখব, সেরাম ট্রান্সফেরিন রিসেপ্টর লেভেল দেখব, এবং আমরা রেড ব্লাড সেল কাউন্টটাও দেখব। এগুলি সবই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ডায়াগনস্টিক টুল হিসাবে ব্যবহার হয়। প্রেগনেন্সিতে একটা নর্মাল প্রেগনেন্সিতেও দেখা যাচ্ছে যে সেরাম আয়রন লেভেল আর ফেরিটিন লেভেলটা কমে যাচ্ছে, এবং TIBC বা টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এটা বেড়ে যাচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বেড়ে যায়, কিন্তু যাদের আসলেই ডেফিসিয়েন্সি হচ্ছে, মাইল্ড ডেফিসিয়েন্সি হচ্ছে, তাদের কিন্তু এই লেভেলগুলা সিগনিফিকেন্টলি কমে যাবে। যখন সেরাম ফেরিটিন লেভেল 12 মাইক্রোগ্রাম পার লিটারের বেশি কমে যাবে, সেটা একটা মার্কার ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি। তাহলে আমরা যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডায়াগনোসিস করতে যাব, তাহলে রেড ব্লাড সেল কম থাকবে, হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন <10.5 থাকবে, টোটাল আয়রন সেরাম আয়রন কম থাকবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এটা কিন্তু বেড়ে যাবে, ফেরিটিন লেভেল কম থাকবে। এবং আমরা যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, তাহলে সেখানে আমরা কি ধরনের পাবো? ফিল্মটায় হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পাবো। প্লাস্টিক অ্যানিমিয়াটা আমরা আরেকদিন পড়বো। আচ্ছা, এখন তাহলে কি কি ইফেক্ট হবে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য? মায়ের কি ইফেক্ট হবে, বাচ্চার কি ইফেক্ট হবে? মায়ের যেমন বললাম যে তার ওই সিমটম গুলো থাকবে, এবং কিছু কিছু কন্ডিশনের কারণে তার সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, এবং অ্যানিমিক হার্ট ফেলিওর বলে একটা কথা আছে, সিভিয়ার ক্ষেত্রে অ্যানিমিক হার্ট ফেলিওর হতে পারে মায়ের। আর বাচ্চার যেটা হবে যে বাচ্চা তো মায়ের কাছ থেকে নিয়ে নিবে, সে সেই জন্য যখন ইন ইউটেরো থাকবে সে মায়ের কাছ থেকে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন তার ঠিকই থাকবে, যেহেতু সে মায়ের কাছ থেকে নেয়। কিন্তু যেটা হতে পারে আইইউজিআর হতে পারে বাবু, তাহলে বাচ্চার আইইউজিআর হতে পারে, আর আফটার বার্থ খুব তাড়াতাড়ি সে নিজে অ্যানিমিয়া ডেভেলপ করবে, এবং তার যে স্টোরেজ সেই স্টোরেজটা কম থাকবে। আর মায়ের অ্যানিমিক হার্ট ফেলিয়ার হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, রিকারেন্ট অ্যাটাক অফ ইনফেকশন হতে পারে, সে তার বারে বারে ইউটিআই হবে, বারে বারে ওরাল থ্রাশ হবে, ঠিক আছে, স্কিন ইনফেকশন হবে, তার মানে তার ইমিউনিটি কম থাকবে দেখে সে বারে বারে বিভিন্ন রকম ইনফেকশন হবে। এবং ইনফেকশন হওয়ার কারণে সে একটা থেকে মানে ভিশাস সাইকেল, ইনফেকশন হবে, ইনফেকশন থেকে তার কিডনি এফেক্ট হবে, হার্ট এফেক্ট হবে। আর প্রেগনেন্সি রিলেটেড যেটা, যে প্রেগনেন্সি তে অ্যানিমিয়া থাকার কারণে তার প্রিএক্লাম্পসিয়া হতে পারে। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছো? Yes, ma'am. তাহলে প্রিএক্লাম্পসিয়া একটা গ্রেভ কমপ্লিকেশন ডিউরিং প্রেগনেন্সি। তাহলে অ্যানিমিয়ার কারণে তাদের প্রিএক্লাম্পসিয়া হতে পারে, যখন ডেলিভারি হবে তখন
অল্প একটু ব্লিডিং এর কারণেই তারা শকে চলে যাবে, কারণ তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম। ফলে এদের পিপিএইচ হবে, সেই সময়ে অ্যানিমিক হার্ট ফেলিওর হতে পারে, এবং তাদের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিউরপেরাল যে সেপসিস, পিউরপেরিয়াম মানে তোমরা জানো ডেলিভারির পরে থেকে 6 উইকস পর্যন্ত টাইমটাকে আমরা পিউরপেরিয়াম বলি। এই পিউরপেরিয়ামে তাদের জেনিটাল ট্র্যাক্টে এবং আদার অর্গানে বেশি বেশি ইনফেকশন হবে। এগুলোকে আমরা বলি পিউরপেরাল সেপসিস অ্যান্ড পিউরপেরাল পাইরেক্সিয়া। তাহলে এই যে তাহলে প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন গুলোও বেশি হবে, এবং প্রেগনেন্সির ম্যাডাম, এনিমিয়ার সঙ্গে প্রি এক্লাম্পসিয়ার কি রিলেশন? অ্যানিমিয়ার সঙ্গে যেটা হচ্ছে যে তাদের তখন প্রিএক্লাম্পসিয়ার কজ কিন্তু আননোন বা আনএক্সপ্লেইন, কিন্তু দেখা গেছে অ্যানিমিয়াতে প্রিএক্লাম্পসিয়া বেশি হয় কারণ তাদের অনেক বেশি ফ্লুইড থাকে। তাদের মানে ডেফিসিয়েন্সির সাথে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির সাথে প্রিএক্লাম্পসিয়ার একটা সম্পর্ক আছে। দেখা যায় লো সোশ্യോ ইকোনমিক কন্ডিশন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, এদের হচ্ছে প্রিএক্লাম্পসিয়া বেশি হয়। এই কারণে দেখা যাচ্ছে যে অ্যানিমিক পেশেন্ট গুলার প্রিএক্লাম্পসিয়া বেশি হচ্ছে। আর অ্যানিমিয়া কাদের থ্যাংক থাকে? ইউ। হ্যাঁ। আর পরবর্তীতে গিয়ে লেবারের সময় তাহলে বললাম যে পিপিএইচ হবে, পরবর্তীতে পিউরপুরাল পাইরেক্সিয়া হবে, এবং ল্যাকটেশন ফেলিওর হতে পারে। তাহলে এই ধরনের পেশেন্ট গুলোকে প্রথম থেকেই আমাদের সর্টিং করতে হবে। যখন ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা জানি ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া অনুযায়ী 4টা ভিজিট অবশ্যই হতে হবে। মা 4বার অবশ্যই হেলথ প্রোভাইডারের কাছে আসবে, হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে আসবে। তো প্রথমটা হচ্ছে 16 সপ্তাহের মধ্যে, তখন আমরা যে একটা রুটিন ইনভেস্টিগেশন, রুটিন অ্যান্ড ম্যান্ডেটরি অবশ্যই করাবো, সেটা হচ্ছে একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করাবো, একটা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন দেখবো। সুতরাং প্রথম আমি 16 সপ্তাহের মধ্যেই কিন্তু একটা মাকে আইডেন্টিফাই করব যে অ্যানিমিয়া আছে যেই প্রেগনেন্সিতে, সে একটা হাই রিস্ক প্রেগনেন্সি। এবং এটা, এই অ্যানিমিয়া কারেকশন করা আমাদের জন্য খুবই সহজ। তার ডায়েটারি ইমপ্রুভমেন্ট করব, তাকে আয়রন সাপ্লিমেন্টেশন দিব, তার হেলমেনথিয়াসিস আছে কিনা সেটা কারেকশন করব, কোথাও কোনো ইনফেকশন আছে কিনা সেটা সর্টিং করব। সুতরাং অ্যানিমিয়া, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানিমিয়াটাকে ইমপ্রুভ করা, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটাকে ইমপ্রুভ করা আমাদের জন্য সহজ। তাহলে আমরা বললাম যে প্রোফাইলেকটিক হিসাবে আমরা এই প্রেগন্যান্ট লেডিগুলোতে ফার্স্ট ট্রাইমেস্টারে এসেই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন করে যদি দেখি যে কম আছে, তাহলে আমরা প্রথম থেকেই তাকে আয়রন আয়রন দিয়ে দিব, সাপ্লিমেন্টারি আয়রন। আমরা আয়রন ট্যাবলেট অথবা আয়রন ক্যাপসুল, আয়রন সালফেট হিসাবে পাওয়া যায়, আয়রন সাথে অ্যাসকর্বেটের সাথে পাওয়া যায়, এগুলো আমরা দিয়ে দিব, হেমাটিনিক্স গুলো দিয়ে দিব। সাথে ফার্স্ট ট্রাইমেস্টার পার পার হয়ে গেলে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে আমরা কিন্তু অ্যান্টি হেলমিনথিক ড্রাগ গুলো দিতে পারি। যদি দেখি যে অ্যানিমিয়া সিভিয়ার, সেই ক্ষেত্রে অ্যানিমিয়ার কজ আইডেন্টিফাই করার জন্য আমরা তাকে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম দিব, সেরাম আয়রন লেভেল, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এগুলো কিন্তু দিয়ে দিব যে তার কি এটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, নাকি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু ফলিক অ্যাসিড অথবা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। তাহলে এগুলো আমরা করতে দেব, অথবা তাদের কোনো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আছে কিনা সেটার জন্য আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দেব। এইভাবে আমরা কজ অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি এটা জানতে পারবো। তারপরে যদি দেখি যে না এটা আয়রন ডেফিসিয়েন্সির দিকে যাচ্ছে, তখন আমার চিকিৎসাটা সহজ হয়ে যাবে। সে যদি সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে থাকে, তাহলে তাকে আমি আয়রন সাপ্লিমেন্ট দিব, অ্যান্টি হেলমিনথিক দিব, এবং একটা ট্যাবলেটের জায়গায় একটাতে সাধারণত 60 মিলিগ্রাম করে, 30 to 60 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন থাকে। সেটা আমি আহ, একটা দুইটা তিনটা এইভাবে দিতে পারি, সাপ্লিমেন্ট করতে পারি। কিন্তু এটা বেশি দেওয়ার একটা সাইড ইফেক্ট কি, যে দেখা যায় যে উম, তাদের একটু অ্যানোরেক্সিয়া, এটার এই আয়রন বেশি দেওয়ার কারণে একটু অ্যানোরেক্সিয়া হতে পারে, তাদের কনস্টিপেশন হতে পারে, গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে। সুতরাং এই দিকটাও আমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে ওরাল ফর্মুলেশনে আমরা দিব, কোনো কারণে ফেরাস সালফেট দিতে পারি, ফেরাস সালফেটের সাথে ফেরাস গ্লুকোনেট দিতে পারি, ফেরাস ফিউমারেট দিতে পারি। তাহলে আমাদের এলিমেন্টাল আয়রন গুলো যেই প্রিপারেশনে আছে সেটা তিনটা। একটা হচ্ছে ফেরাস সালফেট,
একটা হচ্ছে ফেরাস গ্লুকোনেট আর একটা হচ্ছে ফেরাস ফিউমারেট। যে কোনো তিনটার যে কোনো একটা প্রিপারেশন আমরা তাকে দিব। এখন আমরা যেটা করি যে এই আয়রনের সাথে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট করে দিই ফর প্রিভেনশন অফ দ্য নিউরাল টিউব ডিফেক্ট। তাহলে প্রেগনেন্সিতে আমরা যেই আয়রনটা দিচ্ছি সেটার সাথে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট আছে। 400 মাইক্রোগ্রাম পার ডে এই সময়ে রিকোয়ারমেন্ট। আর ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত আমরা আয়রনটা অ্যাভয়েড করি এই কারণে, তখন এমনিই তার অ্যানোরেক্সিয়া থাকে, নাউজিয়া ভমিটিং থাকে, কনস্টিপেশন থাকে। এই কারণে আমরা যদি ফার্স্ট ট্রাইমেস্টারে কি দিই, আয়রন দিই, তখন দেখা যায় যে তার এই জিনিসগুলো আরো অ্যাগ্রাভেট হয়, আরো খেতে পারে না, সে আরো বেশি অ্যানিমিক হয়ে যায়। সে না আমরা দেখা যায় যে এগুলো সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে আয়রন সাপ্লিমেন্টটা দিয়ে থাকি। এভাবে আমরা ওরাল ফর্মুলেশনে দিব। যদি ওরাল ফর্মুলেশনে না দিতে পারি, সেক্ষেত্রে আমরা আইভি ইন্ট্রাভেনাস প্রিপারেশন আছে আয়রন, আমরা ইন্ট্রাভেনাস প্রিপারেশন দিতে পারি। তাহলে আপ টু এইভাবে আমরা কত দূর পর্যন্ত দিতে পারি? ম্যাক্সিমাম আয়রন দিতে পারি ডেইলি 200 মিলিগ্রাম। তার বেশি দিলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপসেট এগুলো হতে পারে। আর আয়রন অ্যাবসর্পশনটা বাড়াবে কি? ভিটামিন সি কন্টেইনিং ফুডগুলো। সুতরাং যাদের ডেফিসিয়েন্সি আছে তাদেরকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড সাপ্লিমেন্ট করতে পারি, অথবা তাকে বলতে পারি যে বেশি বেশি করে সে সাইট্রাস ফ্রুট গুলো খাবে। তাহলে কিন্তু তার আয়রন গুলো বেশি বেশি করে অ্যাবসর্পশন হতে পারবে। অনেকেই দেখবে যে আয়রন খেতে পারছে না, তাদেরকে আমরা এইভাবে ডায়েটারি অ্যাডভাইস গুলো করবো। প্যারেন্টাল থেরাপির মধ্যে এই যে বললাম যে যাদের ম্যালাবসর্পশন আছে, হ্যাঁ, বা যারা খেতে ভুলে যায় বা খাচ্ছে না যে কোনো কারণেই হোক, তাদের কিন্তু সাথে অ্যানিমিয়া আছে, তাদেরকে আমরা প্যারেন্টাল থেরাপি দিতে পারি। কিন্তু ওরাল এবং প্যারেন্টাল রেসপন্স কিন্তু সেম। এরকম না যে আমি আইভি দিয়ে দিলাম আমার তাড়াতাড়ি অ্যানিমিয়া কারেকশন হবে, সেটা কিন্তু না। এটা তোমাদের একটু জেনে রাখতে হবে যে রেসপন্স হচ্ছে সেম। আর এটা তার আরেকটা, আমরা কেন এটা দিতে চাই না, যে অনেক সময় এটার জন্য হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। তাহলে আর যেটা আছে থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া হতে পারে, বিটা থ্যালাসেমিয়া হতে পারে। তোমরা জানো যে থ্যালাসেমিয়াটা কিভাবে ডিটেক্ট হবে? এই যে আমরা যখন প্রথমেই করলাম হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, তখনই কিন্তু থ্যালাসেমিয়া ডিটেক্ট হবে যে সে আলফা থ্যালাসেমিয়া নাকি বিটা থ্যালাসেমিয়া। তাহলে একে তো আয়রন সাপ্লিমেন্ট আমরা করব না, করব কি? একে আমরা আয়রন সাপ্লিমেন্ট করবো না, বরং তার আয়রন ওভারলোড থাকে। কেন ওভারলোড থাকে? কারণ এদের লাইফ স্প্যানটা কম, 80 ডেজ, 60 ডেজ। সুতরাং এ তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে আরবিসির ভেতর থেকে কি বের হয়ে আসবে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন বের হয়ে আসবে, তার মধ্যে একটা থেকে প্রোটিন আর একটা থেকে আয়রন, হিম। এই হিম পোর্শনটা হচ্ছে আয়রন। সে হচ্ছে শরীরের সব জায়গায় উম, জমা হতে থাকবে, জমা হতে হতে এই কন্ডিশনটাকে কি বলে আমরা জানি, তাকে বলা হয় হিমোসিডারোসিস। সুতরাং তার আয়রন ওভারলোড থাকে। এই জন্য থ্যালাসেমিয়া মেজর যারা, তাদের তো লাইফ স্প্যান কম, তারা অত দূর যাইতেই পারে না। আর যারা থ্যালাসেমিয়া মাইনর, তারা কিন্তু একটা নর্মাল লাইফ স্প্যান থাকে তাদের লাইফে। এবং তারা যখন প্রেগনেন্ট হবে, তখন এই যে স্ট্রেসফুল কন্ডিশনের কারণে তাদের হচ্ছে অ্যানিমিয়া ডেভেলপ করবে। হ্যাঁ, তাদের অ্যানিমিয়ার যে ফিচার গুলো সেগুলো ডেভেলপ করবে। এই কারণে এই থ্যালাসেমিয়ার পেশেন্ট গুলো যদি ওরকম মাইল্ড টু মডারেট অ্যানিমিয়া কিন্তু তারা থাকেই ডিউ টু থ্যালাসেমিয়া, কিন্তু যদি এটা সিভিয়ার হয়ে যায়, তখন তাদেরকে আমার এটা কারেকশন করার জন্য ব্লাড ট্রান্সফিউশন ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। কারণ তাদেরকে তখন আমরা কি দিব? মিন প্যাকড সেল ভলিউম দিব। প্লাজমা পোর্শনটুকু আমরা তাদেরকে তখন দেব না, কারণ তাদের ফ্লুইড ভলিউম ওভারলোড হয়ে অ্যানিমিক হার্ট ফেলিওর হতে পারে। সুতরাং যারা থ্যালাসেমিয়া আছে তাদেরকে আমরা ব্লাড ট্রান্সফিউশন দেব। আর যাদের ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে, যাদের ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি আছে, তাদেরকে আমরা সেই ক্ষেত্রেও তাই মেগালোব্লাস্ট বা ম্যাক্রোসাইট যেগুলি, সেগুলো কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায় এবং তাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি থাকে না। সুতরাং তাদের
থাকতেও পারে, নাও থাকতে পারে, ইউজুয়ালি থাকে না। যদি না থাকে তাহলে কি আমরা তাদের আয়রন দিলে ক্ষতি হবে, তাদেরকে আমার দিতে হবে ফলিক অ্যাসিড। সুতরাং শুধুমাত্র ফলিক অ্যাসিড 5, একজন মানুষের হাইয়েস্ট কন্ডিশনে, হাইয়েস্ট ডিমান্ডিং কন্ডিশনে 5 মিলিগ্রাম পার ডে দিলেই কিন্তু এনাফ। এর বেশি সাধারণত দরকার হয় না। সুতরাং আমাদের যে আয়রন ফর্মুলেশন গুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই 400 মাইক্রোগ্রাম থাকে আয়রনের সাথে। আর যেই সব কন্ডিশন গুলোতে ফলিক অ্যাসিড ডিমান্ডটা বেশি থাকে, সেটার জন্য একটা ফর্মুলেশন আছে, সেটা হচ্ছে 5 মিলিগ্রাম। সুতরাং এই রুগীগুলোকে আমরা 5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট করব ডেইলি। এবং যদি আমি দেখি সেরাম আয়রন বা ক্রিটিন লেভেল কম, তখন তাদেরকে আমরা আয়রন সাপ্লিমেন্ট করব। এছাড়া যদি অনেক সময় থাকে না, ডুয়াল কম্বিনেশন থাকে, যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিও আছে, আয়রন ডেফিসিয়েন্সিও আছে, সেই ক্ষেত্রেই শুধু আমরা আয়রন সাপ্লিমেন্ট করব, এছাড়া কিন্তু আমরা আয়রন সাপ্লিমেন্ট করব না। আর এই বেবিগুলো হয়ে যাওয়ার পরে, থ্যালাসেমিয়া যেগুলি, সেগুলি হয়ে যাওয়ার পরে তাদেরও আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করব, যে তাদের এই কনজেনিটাল অ্যাবনর্মালিটিটা আছে কিনা সেটা দেখার জন্য। আরেকটা কারণে বাচ্চার অ্যানিমিয়া হয়, সেটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। সেটা অবশ্য তোমরা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি যখন পড়বে তখন আমরা ওই সময় বলে দেবো। তাহলে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সিতে আমরা মোটামুটি তিন ধরনের অ্যানিমিয়া পাই। একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা হচ্ছে ফলিক অ্যাসিড ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন ই অথবা সিকল সেল। এই কারণে প্রেগনেন্সিতে অ্যানিমিয়া হতে পারে। সেই ক্ষেত্রে প্রেগনেন্সির হওয়ার কারণে তাদের কিছু কমপ্লিকেশন হতে পারে, অথবা অ্যানিমিয়া ইটসেলফ এর কারণে কিছু কমপ্লিকেশন হতে পারে। এবং অ্যানিমিয়া থাকার কারণে বাচ্চারও কিছু সমস্যা হয়, সেটা আমরা বললাম। এবং এটা ডায়াগনোসিসের জন্য আমরা আরবিসি করব, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন করব, পেরিফেরাল ব্লাড ফিল্ম করব, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা দেখব, সেরাম আয়রন লেভেল দেখব, সেরাম ফেরিটিন লেভেল দেখব, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করব। করে আমাকে এটা সর্ট আউট করতে হবে, এটা কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাকি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আমি পাবো যে হিমোগ্লোবিন অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে কিনা। ডায়াগনোসিস করার পর যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তাহলে আমাকে আয়রন সাপ্লিমেন্ট করতে হবে। আয়রন সাপ্লিমেন্ট করব, সেই ক্ষেত্রে আমাদের 30 থেকে 60 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন ডেইলি। এইভাবে আমি বাড়াতে বাড়াতে কত দূর যাইতে পারি, 200 মিলিগ্রাম পার ডে। যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমাকে তখন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট করা লাগবে। আহ, এবং এই ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমি হাইয়েস্ট দিব হচ্ছে 5 মিলিগ্রাম ডেইলি, কিন্তু এই সময় ডিমান্ড থাকে 400 মাইক্রোগ্রাম ডেইলি। আর যদি থ্যালাসেমিয়া হয়ে থাকে অথবা হিমোগ্লোবিন ই ডিজিজ হয়ে থাকে, তাহলে তাদেরকে আমরা কি দিব, তাদেরকে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব। এখন ধরো একটা পেশেন্ট আসলো ফার্স্ট ট্রাইমেস্টারে, তখন আমরা কিন্তু অনেক ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে, হিমোগ্লোবিন কম নিয়ে, যদি সেটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয়, তাহলে কিন্তু আমি সাপ্লিমেন্টাল আয়রন দিয়ে তাকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি দিলে এটা কারেকশন হয়ে যাবে। কিন্তু যে পেশেন্ট একদম শেষে আসবে, ধরো 38 উইকস অফ প্রেগনেন্সি, তখন সে ফার্স্ট ভিজিটে আসলো বা যে যে সময়ই আসুক, তখন যদি সে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তখন কি আমি আয়রন সাপ্লিমেন্ট করলে এই 2 সপ্তাহের মধ্যে সে কারেকশন করতে পারবো? তখন তো আমি তাকে কারেকশন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি যদি একদম লাস্ট 1 মান্থের মধ্যে যদি কেউ সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসে, তখন তাকে কিন্তু আমার ব্লাড ট্রান্সফিউশনই দেওয়া লাগবে। তাহলে আমি ওরালে যেতে পারবো, যে কিনা নন কমপ্লায়েন্স ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম আছে, তাকে আমরা আইভি আয়রনে যেতে পারবো। এবং যদি সে লাস্ট 1 মান্থের মধ্যে আসে, দ্যাট ইজ আফটার 36 বা 35 উইকস অফ প্রেগনেন্সি এর পরে আসে, তাহলে তাকে আমি অ্যানিমিয়া কারেকশনের জন্য ব্লাড ট্রান্সফিউশন করব। কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের অনেক হ্যাজার্ডের মধ্যে প্রেগনেন্সিতে যেটা বেশি, সেটা হচ্ছে ভলিউম ওভারলোড হয়। সুতরাং তাকে আমি প্যাক্সেল ভলিউম দিব, তারপরেও তাকে আমি
সাথে ডায়ুরেটিক্স দিব, যেন প্যাক্সেলের মধ্যে যেই পরিমাণ ফ্লুইডটুকু আছে বা তার যে ওভারলোড আছে সেই কিছুটা হলেও যেন কমায়। তাহলে তাকে আমি প্যাক্সেল ভলিউম উইথ ডায়ুরেটিক্স এই কাভারেজে ব্লাড ট্রান্সফিউশন করব। এবং কিছু কিছু আম, সময় আমাকে খেয়াল রাখতে হবে যে সময়ে তার রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যানিমিক হার্ট ফেলিওর হবে। একটা হচ্ছে রুল অফ ফাইভ আছে, একটা একটা হচ্ছে ফার্স্ট 5 উইকস অফ প্রেগনেন্সি, সেই সময় হতে পারে। আর একটা হচ্ছে 5 মান্থস, মানে 20 থেকে 22 উইকস। আর একটা হচ্ছে 7 মান্থস, সেটা হচ্ছে 7 to 8 মান্থ, 32 উইকস। এই সময় হচ্ছে ম্যাক্সিমাম ওভারলোড থাকবে। একটা প্রেগনেন্ট পেশেন্টের ম্যাক্সিমাম প্লাজমা ভলিউম হাইয়েস্ট থাকে এই 32 উইকসে। সুতরাং এই সময় যদি অ্যানিমিক হয়, তাহলে তো আমি বলেছি যে তাদের প্লাজমা ভলিউম বেশি থাকবে, কিন্তু সলিড পোর্শন প্যাক সেল ভলিউম খুবই কম থাকবে, মিন কর্পাসকুলার ভলিউম খুবই কম থাকবে। এই সময় তার একটা এই রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যানিমিক হার্ট ফেলিওর এটা হতে পারে। আরেকটা হতে পারে ডিউরিং লেবারের সময় সে আহ, যে স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশনের জন্য 600 থেকে 800 কারণে 600 থেকে 800 ml অফ ব্লাড মায়ের জেনারেল সার্কুলেশনে যাবে, সিস্টেমিক সার্কুলেশনে যাবে। সুতরাং অ্যানিমিক পেশেন্টের যে এই ভলিউমটা, সেটা অনেক সময় তার জন্য বেশি হয়ে যায়, তখন তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, অ্যানিমিক হার্ট ফেলিওর হতে পারে। আরেকটা হতে পারে যে সেকেন্ড উইক অফ পিউরপেরিয়াম, যে সেকেন্ড উইকের পরে, সেকেন্ড উইকে গিয়ে তার এই যে অ্যানিমিয়ার কারণে ইনফেকশন হতে পারে, ভলিউম সেই সময় তার ভলিউম ওভারলোড হতে পারে এবং অ্যানিমিক হার্ট ফেলিওর হতে পারে। তাহলে এই 5টা সময়ে একটা প্রেগনেন্ট লেডি অ্যানিমিয়ার কারণে কমপ্লিকেশনে পড়তে পারে। ঠিক আছে, ব্যাচ 26, তোমরা কি বুঝতে পারলে? ইয়েস ম্যাম। অ্যান্টিহেলমিনথিক অ্যান্টিহেলমিনথিক আচ্ছা, আমি একটু ফোন আসছি, একটু ধরে নিই। আপা আসসালামু আলাইকুম। জি, জি আপা। ওটি একটা ইম্পর্টেন্ট, ওটি মানে কি, আমাদের গাইনি ডিপার্টমেন্টের ওই যে নুরুল ইসলাম সচিব, ওনার একটা আত্মীয় ওটি হবে। আমি করবো না, ওটা ওই আরজু সাইমা আপা উনি করবে। ওটা 11টার দিকে আপা। কেন? হুম। জি যেতে পারবো, আমি ওই যে আসবো বাবা, আমি ওই ফিফথ ইয়ারের ক্লাস নিয়ে যাচ্ছি, প্রায় শেষ। আচ্ছা। হ্যালো, কোথায় ছিলাম? ও অ্যান্টিহেলমিনথিক। অ্যান্টিহেলমিনথিক অল ট্রাইমেস্টারে দেওয়া যায়, তবে আমরা জানি না ফার্স্ট ট্রাইমেস্টারে কোন ড্রাগটা কি অ্যাটিটিউড করবে মা এবং বাচ্চার সাথে, তাই না? দেখা গেছে যে রিস্ক বেনিফিট রেশিও করলে বেনিফিটটাই বেশি যখন হবে, তখন আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দিব। কিন্তু এছাড়া আমরা ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাভয়েড করব। আমরা অ্যালবেন্ডাজল এটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে দিব, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে দিতে পারবো। যখন তুমি অ্যানিমিয়া দেখবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমাদের দেশের জন্য হেলমেনথিয়াসিস বেশি, আমরা যদি একটা স্টুল এক্সামিনেশন করি, সেখানে যদি ওভা থাকে, তাহলে আমরা তাদেরকে অ্যান্টি হেলমেন্থিক দেব। হ্যাঁ, 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 আমরা প্রেগন্যান্সিতে শান্ত 14 দিন পরেই দিয়ে দিয়ে থাকি। সেটা কখন? সেটা হচ্ছে যারা ওই মানে সেটাকে বলা হয়, কি জানি বলবো, উম, মানে যেখানে আর কি ইনফেস্টেশন অনেক বেশি, সবাইকে আমি সিঙ্গেল ডোজ দিব প্রেগন্যান্সিতে, ঠিক আছে? কিন্তু সে যদি এমন জায়গায় থাকে যে যেখানে হেলমিনথিয়াসিসের প্রকোপটা বেশি, এপিডেমিক, সেখানে আমি তাদেরকে 14 দিন পরে আরেকটা দেবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কিন্তু কন্ট্রাসেপশন তোমাদের নিতে চেয়েছিলাম, কিন্তু ওই যে একটু ডিরেক্টর ম্যাডাম ডাকলেন তো, আমি তোমাদের তার নেক্সট ডে যে এটা একটু পড়া জিজ্ঞেস করবো, আর তোমরা একটু কন্ট্রাসেপটিভটাও একটু দেখে আসবা। এটা তোমরা দত্ত থেকে ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? একটু বই পড়া প্র্যাকটিস করতে হবে কিন্তু। আমরা বিভিন্ন বই থেকে ম্যাম। তোমাদের একটু কনসাইজ করে পড়াবো, বিভিন্ন বই থেকে, কিন্তু তোমরা তো আর অনেক বই এই মুহূর্তে পড়তে পারলে ভালো,
কিন্তু দত্ত থেকে এটা পড়বা, আর অ্যানিমিয়া তো তোমরা মেডিসিন, প্যাথোলজি এগুলো তো পড়েছোই, তাই না? তাহলে দত্তের অবস থেকে ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।